গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত কয়েকটি ক্লাস ধরে তোমাদের বইতে যে প্রথম অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা যে সৃষ্ট ভূমিরূপ, সেখান থেকে কিন্তু আলোচনা শেষ করেছি, তাই তো? আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তোমাদের বইতে যে অনুশীলনী রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ চ্যাপ্টারটার শেষে যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে কিন্তু আজকের আমাদের এই ক্লাসটা। তার আগে দেখি তোমাদের গত ক্লাসের পড়াগুলো কেমন টুকটাক মনে আছে, তাই তো? আচ্ছা, বলো তো স্টুডেন্ট, এই যে বহির্জাত প্রক্রিয়াগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? দুই ভাগে ভাগ করা যায়, ভেরি গুড। তাহলে বহির্জাত প্রক্রিয়া দুটি ভাগ, এক হচ্ছে স্থিতিশীল প্রক্রিয়া আর একটা হয় গতিশীল প্রক্রিয়া, তাই না? তোমরা আমাকে স্থিতিশীল প্রক্রিয়াগুলি কি কি বলো তো, বলো। ভেরি গুড, বায়ুর উষ্ণতা, মেঘাচ্ছন্নতা, তারপরে অধঃক্ষেপণ, বায়ুর আর্দ্রতা, এগুলো কিন্তু সবই বর্জিত প্রক্রিয়া এবং এগুলি খুব ধীর গতিতে কাজ করে, তাই এগুলো কিন্তু হয় স্থিতিশীল প্রক্রিয়া। এবং গতিশীল যে প্রক্রিয়াগুলি রয়েছে তার মধ্যে অন্যতমগুলি কি কি বলতো? ভেরি গুড, বায়ু দ্বারা ভূমিরূপ পরিবর্তন, তাই না? হিমবাহ, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, তাই তো? এগুলো কিন্তু হলো গতিশীল প্রক্রিয়া। তাহলে আমরা বহির্জাত প্রক্রিয়া যখন পড়েছিলাম দুটি ভাগ জেনেছিলাম, গতিশীল এবং স্থিতিশীল, তাই না? অন্তর্জাত প্রক্রিয়া তোমরা ক্লাস 9 এ পড়েছো। তোমাদের মনে আছে যে অন্তর্জাত প্রক্রিয়া কি? বলো তো। ভেরি গুড, ভূ অভ্যন্তরে যে প্রক্রিয়াগুলি কাজ করে, যেমন ভূমিকম্প আছে, অগ্ন্যুৎপাত আছে, এগুলো না হঠাৎ করে ভূমিরূপ পরিবর্তন করে। আমরা কি জানতে পারি যে এখন ভূমিকম্প হবে বা অগ্ন্যুৎপাত হঠাৎ করে কোনো জায়গা থেকে হচ্ছে? জানতে পারি না, তাই না? তাহলে হঠাৎ করে ভূমিরূপ পরিবর্তন হচ্ছে কিন্তু এই অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্পের ফলে। আর অগ্ন্যুৎপাত ভূমিকম্প যেহেতু ভূ অভ্যন্তরে হয়, তাই এগুলোকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া। আর পৃথিবীর উপরে অর্থাৎ ভূপৃষ্ঠে যে আমরা রয়েছি যেখানে, সেখানে বাতাস, হিমবাহ থেকে শুরু করে বৃষ্টি, তারপরে উম, আহ, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ বহির্জাত প্রক্রিয়া। আমরা সমস্ত বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে পড়েছিলাম, তাই না? সেখানে আমরা নদীর ভূমিকা পড়েছিলাম, তারপরে হিমবাহের ভূমিকা পড়েছিলাম, এবং গত ক্লাসে আমরা বায়ুর যে ভূমিকা ভূমিরূপ পরিবর্তনে সেই সম্পর্কেও বিস্তারিত জেনেছি। তোমরা আমাকে বলো তো, এই যে ভূমিরূপ পরিবর্তনে সব থেকে বেশি কার্যকরী যে বহির্জাত প্রক্রিয়া, তার নাম কি? বলতে পারবে? বলো। ভূমিরূপ পরিবর্তনে সব থেকে বেশি কোন প্রক্রিয়া কাজ করে? ভেরি গুড, নদী কিন্তু সব থেকে বেশি কাজ করে ভূমিরূপ পরিবর্তনে, তাই না? আচ্ছা, এই যে হিমবাহ পড়েছি আমরা, নদী পড়েছি, নদীর গতিপথ সম্পর্কে আমরা জেনেছিলাম। নদী নদী কোন গতিতে কোন কাজ করে তোমাদের মনে আছে? বলতো, নদীর গতিপথে কোন কাজ করে নদী? উচ্চ প্রবাহে নদী কোন কাজ করে? ভেরি গুড, উচ্চ প্রবাহে নদী কিন্তু ক্ষয় কাজ করে, তাই না? নদী উচ্চ প্রবাহে তার সঙ্গে কিন্তু নুড়ি কাঁকড় বালি কিন্তু ক্ষয় করে নিচের দিকে বা মধ্যগতিতে অবতরিত হয়। আচ্ছা, তাহলে মধ্যগতিতে কিন্তু নদী বহন কাজ করে এবং সাথে অল্প ক্ষয়ও করে। কিন্তু নদী যখন নিম্নভূমিতে প্রবেশ করছে, তখন কিন্তু নদী সম্পূর্ণরূপে সঞ্চয় কাজ করে। যে নুড়ি কাকড় বালিগুলো সে উচ্চ প্রবাহ থেকে ক্ষয় করে নিয়ে এসে বহন করে মধ্যপ্রবাহে আসার পর সমভূমিতে প্রবেশ করছে, সেগুলি কিন্তু সব স্তরে স্তরে সঞ্চিত হচ্ছে। হুম। তাহলে তোমরা নদীর গতিপথ সম্পর্কেও জেনেছিলে। বলতো যে ভারতবর্ষের যে আহ নদী রয়েছে, অনেক নদী রয়েছে, ভারতবর্ষের মধ্যে প্রধান যে নদী, সেই নদীর নাম কি? ভেরি গুড, ভারতবর্ষের প্রধান যে নদী তার নাম কিন্তু গঙ্গা নদী, এবং এটিকে আদর্শ নদীও বলা হয়, কারণ একটি নদীতে যখন তার উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহ লক্ষ্য করা যায়, তখন সেই ধরনের নদীকে কি বলা হয় স্টুডেন্ট? আদর্শ নদী। তোমাদের মনে আছে স্টুডেন্ট, এই যে মধ্যগতিতে নদী এবং নিম্নগতিতে, মধ্য এবং নিম্নগতিতে নদী কি কি ভূমিরূপ সৃষ্টি করে? অর্থাৎ কোন কোন ভূমিরূপ নদী
গঠন করে। বলো তো কি কি কি? ভেরি গুড, পলল শঙ্কু ও পলল বেজনী। আর কি? নদী বাঁক আছে, তারপরে মিয়েন্ডার, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, প্লাবন ভূমি, স্বাভাবিক বাঁধ, বদ্বীপ, এই যে অসংখ্য জিনিসগুলোর সৃষ্টি হচ্ছে এগুলো কিন্তু নদীর মধ্যগতিতে ও নিম্ন গতিতে। তোমরা বদ্বীপ সম্পর্কেও কিন্তু বিস্তারিত পড়েছিলে, তাই না? আচ্ছা বলো তো, বর্তমানে নিমজ্জিত হয়ে গেছে এমন একটি বদ্বীপের নাম, অর্থাৎ সেটি কিন্তু জলস্তর দ্বারা বৃদ্ধির দ্বারা সেটি কিন্তু একেবারে ডুবে গেছে, এরকম একটি, ভেরি গুড, নিউমুর বদ্বীপ, তাই না? বর্তমানে এই বদ্বীপ কিন্তু একেবারেই নিমজ্জিত। আচ্ছা, আমরা স্টুডেন্ট আর কি পড়েছিলাম যে হিমবাহ, হিমবাহ কিন্তু তার এরকম ক্ষয় কাজ, সঞ্চয় কাজ করে, তাই তো? বলতো হিমবাহ যে ক্ষয় কাজ, এর ফলে কি কি ভূমিরূপ আমরা দেখতে পাই? বলো। হিমবাহের ক্ষয় কাজের ফলে আমরা কি কি ভূমিরূপ দেখতে পাই? ভেরি গুড, করি বা সার্ক। আর কি? এরিটি বা অ্যারেট, এছাড়া হিমশিড়ি রয়েছে, ইউ আকৃতির যে হিমবাহ উপত্যকা সেটা লক্ষ্য করা যায়, ঝুলন্ত উপত্যকা আমরা লক্ষ্য করি। আর কি দেখি? ভেরি গুড, কি বললে যে রসে মতানো, ফিয়র্ড, তারপরে ক্র্যাগ ও টেল, এই যে ভূমিরূপগুলি কিন্তু নদী, এই সরি, হিমবাহ কিন্তু ক্ষয় কাজের মাধ্যমে করে থাকে। এবং হিমবাহ কিন্তু সঞ্চয় কাজে কেবলমাত্র দুটি ভূমিরূপ তৈরি করে। কি কি বলো? খুব সহজ, গ্রাবরেখা। ভেরি গুড। আর একটা ড্রামলিন। আচ্ছা স্টুডেন্ট বলো তো ড্রামলিন দেখতে কেমন? খুব ভালো বলেছে, যে উল্টানো চামচের মতো, বা ডিমের ঝুড়িতে যেরকম ডিম রাখলে যেরকম দেখতে লাগে সেরকম কিন্তু দেখতে হয় ড্রামলিন, তাই তো? আচ্ছা, বায়ুর ক্ষয়কার্যে কি কি ভূমিরূপ গঠিত হয় স্টুডেন্ট, মনে আছে? বলো, বায়ুর ক্ষয়কার্যে সৃষ্ট ভূমিরূপগুলি কি কি? প্রথমে কি হবে? হ্যাঁ, ইয়ারদাং, ভালো বলেছো, ইয়ারদাং, পেডিমেন্ট বা ইনসেলবার্স, জুগ্যান আছে, তাই না? এছাড়া আর কি রয়েছে? গৌড় বা গারা রয়েছে। এই গৌড় বা গারা কোথায় বা কেমন দেখতে হয় বলতো গৌড় বা গারাকে? ভেরি গুড, ব্যাঙের ছাতার মতো কিন্তু দেখতে হয় এই গৌড় বা গারা যে ভূমিরূপটি, সেরকম। তাছাড়া অপুবাহন সৃষ্ট গর্ত বা বেসিন কিন্তু এই বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ। বায়ুর সঞ্চয় কাজেও আমরা পড়েছিলাম কি কি ভূমিরূপ সৃষ্টি হয় বলো স্টুডেন্ট? বালিয়াড়ি, ভেরি গুড। আর আর কি? লোয়েস ভূমি, না? মনে আছে? বালিয়াড়ি আর লোয়েস ভূমি কিন্তু বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হচ্ছে। স্টুডেন্ট, গত ক্লাসে আমরা কিন্তু মরুভূমির যে বর্তমানে সমস্যা, অর্থাৎ মরুভূমি সম্প্রসারণের ফলাফল বা কারণ কি এবং কিভাবে এটি প্রতিরোধ করা যাবে সেটি সম্পর্কে জেনেছিলাম। তোমরা আমাকে বলো তো, এই যে মরুভূমি সম্প্রসারণের বর্তমান কারণগুলি কি কি, মনে আছে তোমাদের? আচ্ছা, বলো, প্রথম পয়েন্ট কি ধরবো? ভেরি গুড, বিশ্ব উষ্ণায়নের ফলে কিন্তু মরুভূমি সম্প্রসারিত হচ্ছে। আর কি হচ্ছে? খরা, বৃষ্টির অভাবে খরা যদি দিনের পর দিন বাড়তে থাকে তাহলে কিন্তু মরুভূমি বেড়ে যায়। পশুচারণ পদ্ধতি, এই পশুচারণের মাধ্যমেও কিন্তু মরুভূমির সম্প্রসারণ ঘটছে। এছাড়া বৃক্ষচ্ছেদন, অবৈজ্ঞানিক প্রথায় চাষবাস করা ইত্যাদি কারণে কিন্তু মরুভূমি সম্প্রসারণ ঘটে। এর ফলে কি হচ্ছে বলতো? সম্প্রসারণের ফলে কি প্রভাব আমাদের জীবনে পড়ছে? ভেরি গুড, কৃষি জমি কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে, তারপরে মাটির যে উর্বরতা সেটি হ্রাস পাচ্ছে, বিশেষ করে শরণার্থীর সৃষ্টি হয়, তাই না? অর্থাৎ যে অঞ্চলে দেখবে মানুষ বসবাস করছিল এতদিন ধরে, সেখানে মরুভূমির কবলে আসার পরে অসহ্য গরমে তারা কিন্তু সেখান থেকে অন্য স্থানে চলে যায়, তাহলে তারা কিন্তু উদ্বাস্তু হয়ে গেল, অর্থাৎ শরণার্থী হয়ে গেল। এই সমস্যাও কিন্তু সারা বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ সমস্যা। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবে। ঠিক আছে স্টুডেন্ট, আমরা গত ক্লাসে এই অবধি আলোচনা করেছিলাম যে মরুভূমি সম্প্রসারণের কারণ, ফলাফল এবং প্রতিরোধের উপায়, তাই তো? এছাড়া আর কি পড়েছিলাম বলতো? পড়েছিলাম যে বায়ু এবং জলধারার মিলিতভাবে কি কি ভূমিরূপ সৃষ্টি করে, মনে আছে কি কি ভূমিরূপ? ভেরি গুড, পেডিমেন্ট, ইনসেলবার্ট, কোরল বেজনি, বাজাদা, তারপরে প্লায়া, ওয়াদি, এইগুলো কিন্তু সৃষ্টি করে। ঠিক আছে, তা আজকের যে আমাদের আলোচনা অনুশীলনী,
সেই অনুশীলনী সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তোমাদের বইতে প্রথমে লেখা আছে, দেখবে সঠিক উত্তর নির্বাচন করো 1 নম্বর, মাল্টিপল চয়েস, 4টে অপশন থাকবে, তোমাদের সঠিকটাকে নির্বাচন করতে হবে। চলো দেখি। দেখো, অনুশীলনী, সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্নমান কিন্তু এর 1। প্রথম যে প্রশ্নটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি? অপশন কি আছে তোমাদের এখানে? সূর্য, নদী, হিমবাহ, বায়ু। ভালো করে কোশ্চেনটা বোঝার চেষ্টা করো যে পৃথিবীর বাইরের যে শক্তিগুলি রয়েছে তার মূল উৎস কি। মূল বর্জিত প্রক্রিয়াগুলো কিন্তু চাইনি, উৎস চেয়েছে। তাহলে দেখো, নদী, হিমবাহ, বায়ু, এগুলো কি? এগুলো কিন্তু বর্জিত একটি একটি প্রক্রিয়া। তাহলে মূল উৎস যদি বলে, তাহলে তোমাদের উত্তর হবে কিন্তু অপশন এ, সূর্য। তাহলে কি অপশন এ, সূর্য হলো বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস। আর বাদ বাকি যে অপশন গুলো সেগুলো তো বহির্জাত প্রক্রিয়া, তাই না? আচ্ছা, নাম্বার 2, ভূমিরূপ পরিবর্তনে কোনটির প্রভাব সর্বাধিক? দেখো, আমি একটু আগে কিন্তু তোমার সাথে আলোচনা করেছিলাম যে ভূমিরূপ পরিবর্তনে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, এই যে বিরাট বিরাট যে সব বর্জিত প্রক্রিয়াগুলি রয়েছে, এর মধ্যে কোনটির প্রভাব সব থেকে বেশি? বলো। ভেরি গুড, যে নদীর প্রভাব কিন্তু সব থেকে বেশি। দেখো, তোমাদের বইতে রয়েছে স্টুডেন্ট যে পৃথিবীর যেসব ভূমিরূপ পরিবর্তন হয়েছে তার 70% কিন্তু নদী দ্বারা সৃষ্টি হয়েছে। ঠিক আছে? তাহলে তোমরা কি বলবে? অপশন, এটাও কিন্তু অপশন এ, নদী। এরপরে দেখো নাম্বার 3, কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা নেই? বলো। এশিয়া, অবশ্যই আছে। নদীর ভূমিকা আছে তো এশিয়া মহাদেশে। অনেক নদী রয়েছে, গঙ্গা, সিন্ধু, ইয়াংসি কিয়াং থেকে শুরু করে ব্রহ্মপুত্র নদী। তাহলে এশিয়া হবে না। আফ্রিকাও তাই হবে না, কারণ আফ্রিকার নীল নদ রয়েছে, সেখানেও কিন্তু নীল নদের দ্বারা ভূমিরূপ পরিবর্তন হয়। ইউরোপ, ইউরোপও হবে না। পো, রাইন নদী, এগুলো কিন্তু সবই ভূমিরূপ পরিবর্তন করেছে। তাহলে অপশন ডি কিন্তু তোমাদের এখানে কারেক্ট উত্তর, তাই না? অপশন ডি কি রয়েছে? আন্টার্কটিকা। দেখো, আন্টার্কটিকা মহাদেশ কিন্তু বেশিরভাগটাই বরফে আচ্ছন্ন, তাই সেখানে কিন্তু নদীর কোনো মানে ভূমিকা নেই এই রকম ভূমিরূপ পরিবর্তনে। ঠিক আছে, মনে রাখবে তোমরা। এরপরে নাম্বার 4 দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় ক্ষয়সীমা রয়েছে? বলো তো কি হবে উত্তর? হুগলি, পূর্ব মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া। তোমাদের এখানে অপশন সি কিন্তু হবে কারেক্ট অ্যান্সার, কারণ পূর্ব মেদিনীপুরে আমরা কিন্তু ক্ষয়সীমা লক্ষ্য করতে পারি। আচ্ছা, এরপরের পেজে দেখো নাম্বার 5, কোন গতিতে নদীর ক্ষয় সর্বাধিক হয়? বলো তোমরা। এক্ষুনি আমরা আলোচনা করেছি যে নদীর প্রবাহ পথ বা নদীর উচ্চ গতিতে কি কাজ করে, মধ্য গতিতে কি কাজ করে। বলো, কোন গতিতে নদী সব থেকে বেশি ক্ষয় কাজ করে? ভেরি গুড, উচ্চ গতিতে। আর নদী সঞ্চয় কাজ করে কোথায়? নিম্ন গতিতে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে অপশন এ। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন দেখো, কিউমেক কিসের একক? কিউমেক নদীর জলপ্রবাহ মাপার একক, বায়ুর বেগ মাপার একক, হিমবাহের গতিবেগ মাপার একক, না বরফের গভীরতা মাপার একক? তোমরা কিন্তু যখন ওই নদীর চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম, বা নদীর যে বিভিন্ন কাজ পড়ছিলাম, বা নদীর দ্বারা যে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে বা বিভিন্ন বিভিন্ন, তখন কিন্তু এই কথাটা ছিল যে কিউসেক কিসের একক? বলো। অপশন সি, না, কিউসেক কিন্তু হলো অপশন এ, অর্থাৎ নদীর জলপ্রবাহ মাপার একক কি? কিউসেক। নদীর জলপ্রবাহ মাপার একক হলো কিউসেক। আচ্ছা, এরপর নাম্বার 8 দেখো রয়েছে কি, দুটি নদীগোষ্ঠী পৃথক হয় যে উচ্চভূমি দ্বারা, তা কি? তাহলে আমরা পড়েছিলাম অবশ্যই নদী পড়তে গিয়ে, নদীর ধারণা সম্পর্কে পড়লাম যখন, তখন কিন্তু দেখেছিলাম যে নদী কিন্তু একটি বিশেষ আহ উচ্চভূমিতে একটি বিশেষ অঞ্চল দ্বারা কিন্তু নদী পৃথক হয়ে যায়। তাহলে সেটা কি হবে? নদী উপত্যকা, না ধারণ অববাহিকা, না মোহনা, না জলবিভাজিকা?
নদী পৃথক হচ্ছে। মোহনা তো হবেই না, কারণ নদী এখানে এসে শেষ হচ্ছে। ধারণা অববাহিকাও হবে না, নদী উপত্যকাও হবে না। তাহলে তোমাদের অপশন কি হবে উত্তর? ভেরি গুড, অপশন ডি। জলবিভাজিকা দ্বারা কিন্তু উচ্চভূমিতে নদী গোষ্ঠীগুলো একে থেকে অন্যকে পৃথক করে। ঠিক আছে, মনে রাখবে জলবিভাজিকা। এরপর নাম্বার 9, গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে কোন নদীতে? বলো। আমেরিকায় রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন, তাহলে আমেরিকায় কোন নদী রয়েছে? আমাজন, কলোরাডো, নীল না ব্রহ্মপুত্র? দেখো আমাজনও রয়েছে, কলোরাডো রয়েছে, নীল আফ্রিকা, ব্রহ্মপুত্র কিন্তু আমাদের এশিয়া মহাদেশে। তাহলে তোমাদের অপশন কি হবে? গ্র্যান্ড ক্যানিয়ন কিন্তু গড়ে উঠেছে অপশন বি। ভেরি গুড, অপশন বি কি রয়েছে? কলোরাডো নদী। তাহলে কলোরাডো নদীতেই কিন্তু গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে। এরকম গ্র্যান্ড ক্যানিয়ন কিন্তু ও ভারতেও রয়েছে, ক্যানিয়ন রয়েছে ভারতেও কিন্তু লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরে দেখো রয়েছে স্টুডেন্ট নাম্বার 11, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? খুব সহজ, বলো। বলটারও রয়েছে, গঙ্গোত্রী হিমবাহ, যমুনোত্রী, বিয়াফো, সিয়াচেন। কোনটা উত্তর হবে তোমাদের? ভেরি গুড, সিয়াচেন। সবাই জানো খুব ভালো যে সিয়াচেন হলো ভারতের বৃহত্তম হিমবাহ। আচ্ছা, যদি বলে পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম কি? বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি যদি বলে, কি হবে উত্তর বলো? পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? ভেরি গুড, ল্যাম্বার্ট হিমবাহ। তাই না? আরো একটা রয়েছে যে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? এটা ভাগ ছিল না? তাহলে সেটি কি হবে উত্তর? আলাস্কার হুবার্ট। এবং ভারতের যে বৃহত্তম হিমবাহ তার নাম কিন্তু হলো সিয়াচেন। 12 প্রশ্ন, 12 দাগ। নিম্নলিখিত কোন নদীটি নিম্নলিখিত কোনটি নদী কার্যের ভূমিরূপ? অর্থাৎ নদীর যে কার্য যে রয়েছে সেই কাজের ফলে কোন ভূমিরূপটা সৃষ্টি হয়? দেখো এখানে কি কি রয়েছে। এ, ব্র্যাক ও টেল। এটা এটা কিসের জন্য হয়? ক্র্যাগ ও টেল কিসে হয়? হিমবাহ দ্বারা ভূমিরূপ সৃষ্টি হচ্ছে ক্র্যাগ ও টেল। আর কি রয়েছে? বি, মন্থকূপ। আর সি ডি দেখো ইয়ারদাং আর জুগান। ইয়ারদাং আর জুগান কি? ভেরি গুড, ইয়ারদাং আর জুগান হচ্ছে কিন্তু বায়ু, তাই না? তবে নদী বলেছে আমাদের অপশানে, তাহলে নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ কিন্তু হলো, বা নদী কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ অপশান বি, মন্থকূপ। সরি, হ্যাঁ মন্থকূপ। আচ্ছা, এরপরে দেখো রয়েছে 13 দাগের কোশ্চেনটা, বায়ু কার্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল কোনটি? দেখো মরুভূমি অপশান রয়েছে, মরুপ্রায় রয়েছে, উপকূল রয়েছে এবং তুন্দ্রা। দেখো সব জায়গাতেই কিন্তু বায়ু তার কার্য করে। মরুভূমিতেও করে, মরুপ্রায় করে, উপকূলেও করে এবং তুন্দ্রা অঞ্চলে কিন্তু সামান্য পরিমাণ করে, তাই না? তাহলে এখানে যে উত্তরটা চাইছি তোমাদের কাছে যে বায়ু কার্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল কোনটি? কি হবে উত্তর? ভেরি গুড, মরুভূমি। তাই না? মরুভূমি অঞ্চলেই কিন্তু বায়ু সর্বাধিক কাজ করে, তাই সর্বাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল হবে মরুভূমি। আচ্ছা, এরপর 14 দাগ, অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলির নাম কি? বলো। বালিয়াড়িকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি বলো তো? মনে আছে? বালিয়াড়িকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি না? একটা যেমন তোমার রয়েছে তির্যক বালিয়াড়ি, আর একটা কি রয়েছে? অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি, তাই তো? আচ্ছা, এই বালিয়াড়ি কিন্তু বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্টি ভূমিরূপ, তাই না? তাহলে এখানে অপশন তোমাদের কি রয়েছে দেখো, শিব রয়েছে, পুঞ্চ রয়েছে, বারখান রয়েছে, আর রয়েছে মস্তক বালিয়াড়ি। তাহলে তোমাদের উত্তর কি হবে? অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলো দেখতে কেমন, বা তার নাম কি? ভেরি গুড, তির্যক বালিয়াড়ি বা বারখান। তাহলে তোমাদের অপশন হবে বা উত্তর হবে অপশন সি। আচ্ছা, শিব কেমন দেখতে শিবগুলি? শিব কিন্তু এই যে বালিয়াড়ির দ্বিতীয় ভাগ, ঠিক আছে? আর এই ভাগটা করেছিলেন কিন্তু বোল্যান্ড। আর এই যে
সরি, ব্যাগনল্ট। তাহলে এই ভাগটা কি করেছেন? ব্যাগনল্ট। শিপ দেখতে কেমন বলো? ছোট ছোট বালির যে পাহাড়, সেগুলোকে আমরা কি বলবো? শিপ। আচ্ছা, এরপরে নাম্বার 15 দাগ। কোন ভূমিরূপটি বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত? বলো। বায়ু আর জলধারা, এই দুটির মিলিত কার্যে কোন ভূমিরূপটি সৃষ্টি হয়? আমরা গত ক্লাসেই কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি, বায়ু আর জলধারা। দেখো, জুইগেন, গৌড়, ওয়াদি, বারখান। দেখো, বারখান কিন্তু কেবল বায়ু, গৌড় কেবল বায়ু, আর জুইগেন কিন্তু কেবলই বায়ু। তাহলে তোমাদের উত্তর কি হবে? ওয়াদি না? দেখো, ওয়াদি, তারপরে পোলল বেজনি, প্লায়া, তারপরে ইনসেলবার্চ, এগুলো কিন্তু বায়ু আর জলধারা মিলিত ভূমিরূপ। তাহলে তোমাদের অপশন এখানে সি, রাইট, ওয়াদি। 16, কোন বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো? নীলনদ বদ্বীপ, মিসিসিপি বদ্বীপ, গঙ্গা বদ্বীপ, আর সিন্ধু বদ্বীপ। বলতো কোন বদ্বীপ পাখির পায়ের মতো আকৃতি? আমেরিকাতে রয়েছে কিন্তু, বলো এবার। ভেরি গুড, মিসিসিপি বদ্বীপ, তাই না? এই মিসিসিপি বদ্বীপ কিন্তু দেখতে অনেকটা পাখির পায়ের মতো। হ্যাঁ, আমাদের এই যে গঙ্গা যে বদ্বীপ, সেটা দেখতে কেমন? গঙ্গা অঞ্চলের বদ্বীপ দেখতে কেমন বলো? বাংলা বয়ের মতো এবং ইংরেজি অক্ষর ডেল্টা, তাই না? তাহলে বাংলা বয়ের মতো দেখতে হওয়ায় কিন্তু আমাদের যে গঙ্গার যে অংশ, সেগুলোকে আমরা বদ্বীপ হিসেবে চিনি। আচ্ছা, নাম্বার 17 দা, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি এর সাথে কোন ভূমিরূপটি সম্পর্কিত? তাহলে এগ মানে কি? ডিম। তাহলে উল্টা ডিমের মতো বা উল্টানো নৌকার মতো ভূমিরূপকে কি বলা হয়? ভাবে এবার। অপশন এ ড্রামলিন, গৌড়, এসকার, বারখান। বলো, বারখান তো তির্যক হয়, একটু আগেই তোমরা পড়লে। আর গৌড়, গৌড়টা কেমন হয়? ব্যাঙের ছাতার মতো না? মাশরুম রক বলা হয়। আচ্ছা, আর তাহলে অপশন থাকলো ড্রামলিন আর এসকার। আহ, এসকার তো হবেই না, তাহলে উত্তর হবে কি তোমাদের? যে অপশন এ ড্রামলিন। ড্রামলিনকেই কিন্তু বলা হয় বাস্কেট অফ এগ টোপোগ্রাফি। উল্টানো নৌকা বা যে অনেকগুলো উল্টানো ডিম বা অনেকগুলো ডিম ঝুড়িতে থাকলে যেরকম দেখতে লাগে, ড্রামলিনও কিন্তু দেখতে ঠিকই তেমন। বলতো এই যে ড্রামলিন, এই ড্রামলিন আহ, নদী, হিমবাহ, বায়ু, কার একটা ভূমিরূপ? বলো, ড্রামলিন কি হবে? হিমবাহর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট একটা ভূমি, তাই না? আচ্ছা, এবারে দেখো, কোনটি উপক্রান্তীয় মরুভূমি? উপক্রান্তীয় মানে কি? উপক্রান্তীয় মানে কি বলো? উপক্রান্তীয় মানে হচ্ছে যেটি উত্তর এবং দক্ষিণ গোলার্ধে অবস্থান করবে, সেই অঞ্চলগুলোকে কিন্তু বলা হচ্ছে উপক্রান্তীয় অঞ্চল। তাহলে এই উপক্রান্তীয় মরুভূমি কোনটি? সাহারা মরুভূমি হবে না। থর মরুভূমি ভারতের হবে না। আটাকানা মরুভূমি, এটাও কিন্তু হবে না। তাহলে অপশন ডি রয়েছে, দেখো, প্যাটাগোনিয়া। এই প্যাটাগোনিয়াই কিন্তু হলো উপক্রান্তীয় মরুভূমি। আচ্ছা, এই যে প্যাটাগোনিয়া, এটি কোন মহাদেশে অবস্থিত বলতো? ভেরি গুড, দক্ষিণ আমেরিকায় রয়েছে প্যাটাগোনিয়া। এই প্যাটাগোনিয়া মরুভূমি উপক্রান্তীয় মরুভূমির উদাহরণ। আচ্ছা, এরপরে রয়েছে দেখো স্টুডেন্ট 19, বালিয়াড়ির সাথে কোন নামটি জড়িত? বলো। এক্ষুনি আমি বলেছি যে ইনি কিন্তু বালিয়াড়িকে দুটি ভাগে ভাগ করেছেন, এক তির্যক আর একটা হচ্ছে শিব বালিয়াড়ি। অপশন আছে দেখো, পাওয়েল, ব্যাগনল্ড, ডেভিড, চেম্বারলিন। ভেরি গুড, তুমি কি বললে? যে ব্যাগনল্ড হলো কিন্তু বালিয়াড়ির সঙ্গে যুক্ত একটি নাম। দেখো, এই ব্যাগনল্ড কিন্তু 1941 সালে তার একটি বই প্রকাশিত করে। কি বইয়ের নাম? দ্য ফিজিক্স অফ বাওয়েল স্যান্ড অ্যান্ড ডিজার্ট ডিউনেস। এই যে বইটি তিনি 1941 সালে আহ,
প্রকাশিত করেন। বর্তমানেও কিন্তু এই বইয়ের জনপ্রিয়তা একটুকুও কমেনি। অর্থাৎ এই যে বালিলিক সম্পর্কে বিভিন্ন তথ্য যেগুলো গ্রহণ করা হয় বা বিচার বিশ্লেষণ করা হয়, সেক্ষেত্রেও কিন্তু এই বইটাকে সমান গুরুত্ব দেওয়া হয় বর্তমানে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো নাম্বার 20 দাগ। কোন ভূমিরূপটি হিমবাহ সঞ্চয় কার্যে গঠিত? বলো। হিমবাহের সঞ্চয় কার্যে, এক্ষুনি জানলাম আমরা, বলো। ভেরি গুড, ড্রামলিন। উল্টানো ডিম, সরি উল্টানো নৌকা, বা অনেকগুলো ডিম জুড়ে থাকলে যেরকম দেখতে লাগে সেরকম। আচ্ছা, এছাড়া দেখো মন্তকূপ, এটা হবে না, এটা নদী। ফিয়র্ডও হবে না। জুগেন, এগুলো কি? এগুলো কিন্তু ক্ষয় কার্যে, তাই না, হিমবাহের। আচ্ছা, এরপরে দেখো নাম্বার 21। গ্রেট গ্রিন ওয়াল কোন মহাদেশে নির্মিত হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বলো। গ্রেট গ্রিন ওয়াল। ভেরি গুড, যে আফ্রিকা মহাদেশে কিন্তু গ্রেট গ্রিন ওয়াল তৈরি করা হয়েছে। অপশন বি তোমাদের উত্তর। আহ, এই গ্রেট গ্রিন ওয়ালটা কি? দেখো, এই যে মরুভূমি দিনের পর দিন সম্প্রসারণ হচ্ছে, সাহারা মরুভূমি রয়েছে, আটাকানা মরুভূমি রয়েছে, এই মরুভূমি কিন্তু দিনের পর দিন আরো দক্ষিণ দিকে সম্প্রসারিত হচ্ছে। এই মরুভূমি যাতে সম্প্রসারিত না হয়, মরুভূমি সম্প্রসারণ রোধ করার জন্য কিন্তু একটি গ্রিন ওয়াল তৈরি করা হয়েছে, এবং সেটি কিন্তু সম্পূর্ণ গাছ দ্বারা। এরকম মরুভূমির পাশ থেকে কিন্তু একটা ওয়াল তৈরি করা হয়েছে, গাছের ওয়াল তৈরি করা হয়েছে, যাতে মরুভূমি যে সম্প্রসারণ সেটা আটকানো যায়। আচ্ছা, 22 দাগ দেখো স্টুডেন্ট, যে মাশরুম রক ভূমিরূপটি হলো। তাহলে মাশরুম রক কোনটি? ব্যাঙের ছাতার মতো দেখতে ভূমিরূপ কোনটি? বলো। ব্যাঙের ছাতার মতো দেখতে ভূমিরূপটি কিন্তু হলো গৌর বা গারা। তাহলে অপশন এ তোমাদের রাইট। রাইট। এছাড়া বারখান তো বালিয়াড়ি, তাই না? ইয়ারদাংও হবে না, যুগানও হবে না। তাহলে গৌর হলো কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু তোমাদের বইতে যে আহ, সঠিক উত্তরটা নির্বাচন করো 22টা প্রশ্ন ছিল, সেটা কিন্তু আমরা করে ফেললাম। এরপরে আমরা আলোচনা করব যে আহ, কোনটা সত্য কোনটা মিথ্যে। একটা তথ্য দেয়া থাকবে, সেটাকে তোমাদের একটা বাক্য থাকবে, সেই বাক্যটা ঠিক হলে তোমাকে সত্য লিখতে হবে, এবং অসত্য হলে তোমাকে ভুল লিখতে হবে। এরও কিন্তু প্রশ্নমান এক, 1 নম্বরের প্রশ্ন। তাহলে চলো প্রথম প্রশ্নটা আমরা আলোচনা করি, যে উঁচু ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন। আমরা বর্জিত প্রক্রিয়া যখন পড়ছিলাম তখন পড়েছিলাম যে পর্যায়ন প্রক্রিয়া, পড়েছিলাম তো। সেখানে কিন্তু পর্যায়ন প্রক্রিয়া কোন দুটি কাজের মাধ্যমে দেখেছিলাম বলো তো, মনে আছে তোমাদের? বলো। ভেরি গুড, অবরোহণ আর আরোহণ, এই দুটি পর্যায়ে যদি মিলিত রূপ কিন্তু হলো পর্যায়। তাহলে অবরোহণ আরোহণ এগুলো তো ভূমি উঁচু হওয়ার সাথেই যুক্ত, নাকি? বা ভূমি নিচু হওয়ার সাথেই যুক্ত। তাহলে পর্যায়ন প্রক্রিয়ায় কিন্তু ভূমি নিচু হচ্ছে বা উঁচু হচ্ছে। তাহলে যে প্রশ্নটা তোমাদের রয়েছে এখানে, যে উঁচু ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন, ঠিক তো? ঠিক। কারণ আরোহণ প্রক্রিয়া রয়েছে, উঁচু ভূমি ধীরে ধীরে নিচু হচ্ছে। তাহলে এই যে প্রশ্নটা সেটি কিন্তু হলো সঠিক। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নদী অববাহিকার মধ্যে ধারণ অববাহিকা অবস্থান করে, ঠিক না ভুল? বলো। খুব সহজ প্রশ্ন। ভেরি গুড, এটিও কিন্তু ঠিক, কারণ নদী অববাহিকার মধ্যেই কিন্তু ধারণ অববাহিকা অবস্থিত। 3, উচ্চ গতিতে নদীর সঞ্চয় কাজ সর্বাধিক। বলো এটা কি, ঠিক না ভুল? উচ্চ গতিতে নদীর সঞ্চয় কার্য সর্বাধিক। ভুল। তাহলে উচ্চ গতিতে নদী কোন কাজ করে? ক্ষয় কাজ, তাই না? আর সঞ্চয় কাজ হচ্ছে নিম্ন গতিতে। নাম্বার 4, পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ হলো মিসিসিপি বদ্বীপ, ঠিক না ভুল? বলো। একটু আগে আমরা পড়লাম না, শর্ট প্রশ্ন অপশন ছিল যে আহ, মিসিসিপি বদ্বীপ কেমন দেখতে? পাখির পায়ের মতো। ভেরি গুড,
তাহলে এইটা কিন্তু সঠিক আছে বা সত্য। ঠিক আছে। আচ্ছা, আমাদের যে বঙ্গীয় বদ্বীপ সেটি কেমন দেখতে? ভেরি গুড। ইংরেজি অক্ষর ডেল্টা বা বাংলা যে ব অক্ষরের মতো দেখতে বদ্বীপ, তাই না? আচ্ছা, তোমাদের মনে আছে যে সুন্দরবন অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ বদ্বীপের নাম বলো তো? ভেরি গুড। নিউমুর যেটা একদম নিমজ্জিত হয়ে গেছে, এছাড়া ঘোড়ামারা রয়েছে, লোহাচড়া রয়েছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সুন্দরবনের বদ্বীপ। আচ্ছা, নাম্বার 5, পলল বেজনী নদীর নিম্ন গতিতে গড়ে ওঠে। বলো, ভেবে বলো যে পলল বেজনী নদীর নিম্ন গতিতে গড়ে ওঠে। এই যে প্রশ্নটা রয়েছে সেটি কিন্তু ভুল রয়েছে, তাই না? পলল বেজনী কিন্তু নদীর নিম্ন গতিতে গড়ে ওঠে না, তাই তো? তাহলে এটি কিন্তু ভুল। আচ্ছা, পলল বেজনী দেখতে কেমন হয় বলো তো স্টুডেন্ট? ভেরি গুড। পলল বেজনী কিন্তু দেখতে অনেকটা হাত পাখার মতো। আচ্ছা, এখানে বলেছে যে পলল ব্যানার্জি নদীর নিম্ন গতিতে গড়ে ওঠে, তাহলে অ্যাকচুয়ালি সঠিক উত্তর কি হবে? পলল ব্যানার্জি কোথায় গড়ে ওঠে? নদীর কোন গতিতে? ভেরি গুড। নদীর মধ্য গতিতে কিন্তু এই পলল ব্যানার্জি লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরে দেখো রয়েছে নাম্বার 6, এটিও তাই সত্য ও মিথ্যা লিখতে হবে। আমরা এখন একটি অন্তর্বর্তী হিমযুগে অবস্থান করছি। বলো, এটা ঠিক না ভুল? আমরা কিন্তু পড়েছিলাম এটা, যে এক সময় হিমযুগ ছিল যেখানে শুধু বরফের পর বরফ থাকতো, তাই না? কিন্তু পরবর্তীতে কিছুটা চেঞ্জ হয়েছে। আমরা কোন যুগে রয়েছি? অন্তর্বর্তী হিমযুগেই কিন্তু হিমযুগের শেষ পর্যায়ে রয়েছি। তাহলে আমরা এখন একটি অন্তর্বর্তী হিমযুগের শেষ পর্যায়ে কিন্তু অবস্থান করছি। তাহলে এই উত্তরটা কিন্তু বা এই যে প্রশ্নটা তোমাদের রয়েছে এটি কিন্তু সত্য। আচ্ছা, 7, রসে ভূমিরূপটি একদিক হয় মসৃণ ও বিপরীত দিক হয় অমসৃণ। বলো, রসে কেমন হয়? আচ্ছা, আগে বলো তো এই যে রসে এটা আহ, কোন বৈচিত্র প্রক্রিয়ার ফল? রসে বলো। ভেরি গুড। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া কিন্তু একটি ভূমিরূপ হলো রসে তাহলে রসে একদিকে মসৃণ হচ্ছে, বিপরীত দিক অমসৃণ হচ্ছে, এটা ঠিক? একদমই ঠিক। তাহলে এটি কিন্তু হবে সত্য। এরপরে রয়েছে দেখো নাম্বার 8, এস্কার বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত হয়। তাহলে এস্কার তাহলে বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ। বলো, ভালো করে মনে করে বলো। তাহলে এস্কার কি হবে? বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ কি? না। তাহলে আমরা গত ক্লাসে বায়ু ও জলধারার মিলিত ভূমিরূপ পড়েছিলাম, সেখানে এস্কার তো পড়িনি। সেখানে আমরা ইনসেল বার্চ, পলল বেজনী, প্লায়া, তারপরে উম আর কি পড়েছিলাম মনে আছে তোমাদের? বলো তো আর কি পড়েছিলাম? বাজাদা পড়েছিলাম, তাই না? এছাড়া পড়েছিলাম ওয়াদি সম্পর্কে। তাহলে এস্কার কিন্তু ছিল না। তাহলে এস্কার কিন্তু বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ নয়। তাহলে এটি কিন্তু হলো মিথ্যা। এরপরে দেখো 9 নম্বর রয়েছে স্টুডেন্ট, শিলাময় মরুভূমি হলো হামাদা। বলো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হামাদা কাকে বলো? আমরা পড়েছিলাম না যে কেবল মাত্র শিলা দ্বারা যে গঠিত ভূমিরূপ তাকে আমরা কি বলবো? হামাদা। এবং মরুভূমির শ্রেণীবিভাগ করতে গিয়ে আমরা বিভিন্ন রকম মরুভূমি দেখেছিলাম, যখন দেখেছিলাম পাথুরে মরুভূমি, শিলাময় মরুভূমি, তারপরে আর কি দেখেছিলাম যে বালুকাময় মরুভূমি। তাহলে এই যে শিলাময় মরুভূমি সেটা কিন্তু হামাদা, এখানে এটি তোমাদের সত্যই রয়েছে, তাহলে এটি ঠিক। আচ্ছা, বলো তো বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত সাহারায়? বলতে পারবে? মনে আছে তোমাদের? মনে আছে, কি বলতো? আর্ক। ভেরি গুড। তাহলে আর্ক কিন্তু বালুকাময় মরুভূমি, যেটি সাহারাতে আর্ক নামে পরিচিত।
আচ্ছা, নাম্বার 10, শিব বালিয়াড়িগুলির আকৃতি পিরামিডের মতো। বলো ঠিক না ভুল? শিব বালিয়াড়ির আকৃতি পিরামিডের মতো। ভুল, তাই না? কেন ভুল? এই শিব বালিয়াড়িগুলির আকৃতি কেমন হয় বলো? তাই এটি কিন্তু ভুল আছে। ভেরি গুড। শিব বালিয়াড়িগুলির যে আকৃতি সেটি কিন্তু অনেকটা তরোয়ালের মতো, তাই না? অনেক কিমি দূর বিস্তৃত হতে পারে এবং তরোয়াল যেরকম সরু হয় সেরকম সরু হয়ে এই শিব বালিয়াড়িগুলো বিস্তার লাভ করে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো বাক্যটি সত্য। হ্যাঁ, এটাও সেম। 11 নম্বর, 10 নম্বর পড়লাম আমরা। প্লাবনভূমি নদীর সকল গতিতে দেখা যায়। প্লাবনভূমি নদীর সকল গতিতে দেখা যায়, ঠিক না ভুল? ভুল তো। তাহলে প্লাবনভূমি নদীর কোন গতিতে দেখা যায়? নিম্ন গতিতে। সকল গতিতে কিন্তু দেখা যায় না, মনে রাখবে। নাম্বার 12, উপকূলীয় বালিয়াড়ি গঠিত হয়। আমরা মরুভূমিতে দেখেছি যে বালিয়াড়ি গঠিত হচ্ছে। উপকূলীয় কি বালিয়াড়ি গঠিত হয়, ঠিক না ভুল? ঠিক। কেন ঠিক? তোমরা কোথায় দেখেছো এরকম বালিয়াড়ি উপকূলে? উপকূল মানে কি? সমুদ্র তীরবর্তী অঞ্চল। কোথায় দেখেছো? দীঘায় দেখেছো। ভেরি গুড। দীঘা, পুরী এইসব অঞ্চলগুলোতে কিন্তু উপকূলে বালিয়াড়ি গঠিত হয়। তাহলে এটি কিন্তু সত্য। আচ্ছা, এরপরে রয়েছে দেখো, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো নদী সঙ্গম। ঠিক না ভুল? দুটি নদীর যে মধ্যবর্তী অঞ্চল তাকে আমরা কি নামে চিনি? দোয়াব বলে চিনি না? তাহলে এটি কিন্তু ভুল। তাহলে সঠিক উত্তর কি হবে? যে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল দোয়াব নামে পরিচিত। আচ্ছা, এরপরে নাম্বার 14, ক্যানিয়ন শুষ্ক অঞ্চলে গঠিত হয়। ঠিক না ভুল? ঠিক। তাহলে ক্যানিয়ন কিন্তু শুষ্ক অঞ্চলেই গঠিত হয়। ঠিক আছে? তাহলে এটা কিন্তু সত্য। লাস্ট দেখো যেটা রয়েছে সত্য ও অসত্যের মধ্যে, নদী বাঁকের অবতল অংশ খাড়া ও উত্তল অংশ মৃদু ঢাল হয়। ঠিক না ভুল? ভালো করে ভাবো। অবতল অংশ কিন্তু খাড়া হচ্ছে এবং উত্তল অংশ কিন্তু মৃদু ঢাল হচ্ছে, হালকা ঢাল হচ্ছে। এটি কিন্তু ঠিকই আছে, তাই তো? তাহলে এটা কিন্তু সত্য। ঠিক আছে স্টুডেন্ট, আমরা কিন্তু আহ, সঠিক উত্তর নির্বাচন করলাম এবং সত্য মিথ্যা করলাম। এরপরে আমরা কি করব বলতো? করব স্তম্ভ মেলাও। দেখো, আচ্ছা তোমরা বলবে আমাকে, এতক্ষণ তো আলোচনা করলাম তার মধ্যেও কিন্তু এইগুলো সব ছিল। তোমরা আমাকে বলবে এবার মন্থকূপ। মন্থকূপ কি হবে? কার সাথে মিলবে? দেখো লেখা আছে বায়ুর ক্ষয়কার্যে, হিমবাহ নদীর মিলিত কার্যে, নদীর ক্ষয় কার্যে, হিমবাহের ক্ষয় কার্যে, বায়ু সঞ্চয় কার্যে, হিমবাহ সঞ্চয় কার্যে সৃষ্ট ভূমিরূপ। তাহলে মন্থকূপ কার ক্ষয় কার্যে সৃষ্টি হয় বলো? নদী। ভেরি গুড। তাহলে এটা হবে অপশন এ, অর্থাৎ এটা কিন্তু হলো অপশন এ। আচ্ছা, 2 রয়েছে হর্ন। হর্ন কি বলো? বলো হর্ন কি? হর্ন কিন্তু হলো একরকম পদ্ধতি। হিমবাহ যে ক্ষয় কাজ করে বিভিন্ন প্রক্রিয়ায়, তার মধ্যে কিন্তু একটি গুরুত্বপূর্ণ হলো এই হর্ন। তাহলে কি হবে? হিমবাহ ক্ষয় কার্যে ভূমি। অপশন 4টা হবে কিন্তু অপশন বি। তাহলে এটা হলো অপশন বি। আচ্ছা, এরপরে রয়েছে দেখো ইনসেলবার্জ। ইনসেলবার্জ কি? আমরা কি পড়লাম? বায়ুর সাথে ইনসেলবার্জ যুক্ত। তাহলে সেটা বায়ুর সঞ্চয় কার্যে না বায়ুর ক্ষয় কার্যে? বায়ুর ক্ষয় কার্যের সৃষ্টি কিন্তু হলো ইনসেলবার্জ। তাহলে অপশন সিটা হবে কিন্তু নাম্বার 1। তাহলে এটা হবে অপশন সি। এরপরে দেখো রয়েছে বহির্বিধৌত সমভূমি। আমরা কিন্তু নদী ও হিমবাহর মিলিত কার্য, বায়ু ও হিমবাহর মিলিত কার্য, এছাড়া বায়ু আর জলধারার মিলিত কার্যে ভূমিরূপ সম্পর্কে পড়েছিলাম। তাহলে এই বহির্বিধেয় কিন্তু সেখান থেকে একটা হবে। কোনটা হবে? ভেরি গুড। হিমবাহ ও নদীর মিলিত কার্য কিন্তু হলো এই বহির্বিধহ সমভূমি। তাহলে এটা হলো কিন্তু অপশন ডি। আচ্ছা, এরপরে আরো দুটি রয়েছে ই আর এফ। ই রয়েছে দেখো ড্রামলিন।
ড্রামলিন তোমরা আশা করি বুঝতেই পারছো, ড্রামলিন বায়ুর সঞ্চয় কার্য হবে না হিমবাহের সঞ্চয় কাজ হবে বলো? হিমবাহের সঞ্চয় কাজের ফলে কিন্তু ড্রামলিন সৃষ্টি হচ্ছে। তাহলে অপশন ই কিন্তু এইটা হবে, এটা হবে অপশন ই। তাহলে ড্রামলিন হিমবাহ সঞ্চয় কাজে সৃষ্ট ভূমিরূপ, দেখতে অনেকটা উল্টানো নৌকা বা একসাথে অনেকগুলো ডিম ঝুলতে থাকলে যেমন দেখতে লাগে তেমন। আচ্ছা, এবারে লাস্টে দেখা হচ্ছে লোয়েস। লোয়েস অপশন একটাই তোমাদের হাতে পড়ে আছে, বায়ুর সঞ্চয় কাজে সৃষ্ট ভূমিরূপ। তাহলে এটিও কিন্তু হবে এই অপশন এফ। তাহলে কি হলো, যে লোয়েস কিন্তু হলো বায়ুর সঞ্চয় কাজে সৃষ্ট ভূমিরূপ। আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো সমস্ত বিষয় সম্পর্কে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে কিন্তু আরো যে কয়েকটি বাকি থেকে গেল, যেমন শূন্যস্থান পূরণ করো, দু এক কথায় উত্তর দাও, এই প্রশ্নগুলো নিয়েও কিন্তু একটু আলোচনা করব। সকলে খুব ভালো থাকবে। আশা করি ক্লাসটা আমার ভালো লেগেছে তোমাদের। থ্যাংক ইউ ক্লাস, দেখা হচ্ছে পরের ক্লাসে।